Okay, good morning, my dear student. Welcome our today's session. How are you all? একজন যা কথা বলতো না না আচ্ছা, dear student, we are now at taking preparation for our coming exam. You know, our SSC final exam will held 19th June, upcoming 19th June, তাই না? আগামী 19 তারিখে, জুনের 19 তারিখে ইনশাআল্লাহ শুরু হবে তোমাদের এসএসসি পরীক্ষা। আসো now, okay, listen to me. Now inshallah from today we will discuss about your grammatical item that is called transformation of sentence. You have already got the idea on how to transform the sentence. Last few days we talked about how to write notice and complaint letter. আমরা গত কয়েকদিন ধরে কমপ্লেইন লেটার এবং নোটিশ কিভাবে লিখতে হয় সে বিষয়ে আলোচনা করছি, মনে আছে না? আশা করি পারবা তো ইনশাআল্লাহ, নাকি? কথা বলো, পারবা তো ইনশাআল্লাহ? তো আজকে আমরা নোটিশ এবং কমপ্লেইন লেটারগুলো তোমাদের যে কাজটা করতে হবে, এই নোটিশ এবং কমপ্লেইন লেটারগুলো নিয়মিত প্র্যাকটিস করতে হবে বাসায়। আমরা তো অলরেডি কিভাবে লিখবো সেই সম্পর্কে স্পষ্ট ধারণা গতকালকে পেয়ে গেছি না? তো আজকে আল্লাহ বাঁচালে ইনশাআল্লাহ আমরা নতুন যে আইটেমটা আলোচনা করব সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা সম্পর্কে তোমাদের ইতিপূর্বে ধারণা আছে। আজকে আমরা সেই ধারণাগুলো আর একটু শানিত করব ইনশাআল্লাহ, এবং সেক্ষেত্রে তোমাদের হেল্প লাগবে আবার। এখানে আমরা কিছু বাক্য মেনশন করার চেষ্টা করছি, খেয়াল করো। প্রথম বাক্যটা হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। আচ্ছা, এখানে 14টা বাক্য আমি লিখছি, এই প্রত্যেকটা বাক্যকে আমরা নেগেটিভ করব। কি করব? আমি যদিও এখানে মেনশন করি নাই, পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা বাক্যের শেষে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রতিটা বাক্যের শেষে কি লেখা থাকবে? ইন্ডিকেশন দেওয়া থাকবে, যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটিভ, এরকম ইন্ডিকেশন দেওয়া থাকবে পাশে ব্র্যাকেট দিয়ে। কিন্তু এখানে আমি দেই নাই, আমরা এখানে এই বাক্যগুলোকে কি করব? নেগেটিভ করব। তাহলে আমরা এখন একটু দেখব যে কিভাবে নেগেটিভ করব এই বাক্যগুলো। আচ্ছা, খেয়াল করো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে শুরুর পূর্বে আমাদের কিছু বিষয় ক্লিয়ার হতে হবে, যে ট্রান্সফরমেশন শব্দের অর্থটা কি আর কনভার্সন শব্দের অর্থ কি। আমরা ইতিপূর্বে দুইটা বিষয় সম্পর্কে ধারণা লাভ করেছি, একটা হলো কনভার্সন অফ সেন্টেন্স আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই দুইটার মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে বাক্যের গঠন পরিবর্তন হবে কিন্তু অর্থ অপরিবর্তিত থাকবে। স্ট্রাকচার উইল বি চেঞ্জ বাট ইনফরমেশন অর মিনিং উইল নট চেঞ্জ। অর্থটা অপরিবর্তিত থাকবে, গঠন পরিবর্তন হবে, সেটাকে বলবো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আর কনভার্সন অফ সেন্টেন্স, যেখানে বোথ উইল বি চেঞ্জ, মানে স্ট্রাকচারও চেঞ্জ হবে, অর্থ পরিবর্তন হবে। যেমন আমি যদি একটা বাক্য বলি যে আমি ভাত খাই, আমি ভাত খাই, এখন এটাকে আমি যদি সরাসরি নাবোধক বানাই তাহলে হবে আমি ভাত খাই না। আচ্ছা, তার মানে কি হবে? আমি ভাত খাই ইংলিশ কি হবে? আই ইট রাইস। আর আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আচ্ছা, তো এখন খেয়াল করো সবাই, আমি ভাত খাই না, এখানে গঠন পরিবর্তন হলো, অর্থ পরিবর্তন হলো। সরাসরি আমি না করে দিলাম আমি ভাত খাই আর আমি ভাত খাই না, এই দুইটা অংশকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। কি বলা হয়? মানে যেখানে গঠনও পরিবর্তন হয়, অর্থ পরিবর্তন। আর এই বাক্যটাকে আমরা আরেক ভাবে বলতে পারি যে আমি ভাত না খেয়ে পারলাম না। আমি ভাত না খেয়ে পারলাম না, তার মানে কি? ভাত খাইছি, তাই না? আমি ভাত না খেয়ে পারলাম না মানেই তো ভাত খেয়েছি, কি বলো, তাই না?
তাহলে এই বাক্যে দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কি, যে এখানে গঠন পরিবর্তন হলো কিন্তু অর্থ পরিবর্তন। এখন আমি বললাম যে আমি না গিয়ে পারলাম না, তার মানে কি গিয়েছি, কি বুঝতেছো আমার কথা? তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যেটা হয় গঠন পরিবর্তন হয় কিন্তু কি পরিবর্তন হয় না, অর্থ পরিবর্তন। ক্লিয়ার বিষয়টা? আর কনভার্সন অফ সেন্টেন্সে দুটোই পরিবর্তন হয়। তো দেখো আমরা এখন যে বিষয়টা দেখব সেটি হলো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম অংশটা দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এই অংশটাকে আমরা কি করব, নেগেটিভ করব। কি করব, নেগেটিভ করব। এখন কিভাবে নেগেটিভ করব এখন জানার দরকার আছে না? প্রথমে প্রথম বাক্যটা অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে নেগেটিভ করতে গেলে কি নিয়ে আসতে হবে একটু বলতে পারবা কেউ? কি আনতে হবে? কোথায় আনতে হবে নাম্বার? অনলির জায়গায়। কার জায়গায়? কি আনবো? আচ্ছা, তাহলে আমরা লিখলাম যে নান বাট, তারপরে আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে এখানে আমি শুধুমাত্র নান বাট কেন লিখলাম? তাহলে এখানে আল্লাহ ব্যক্তি নির্দেশ করতেছে এই জন্য আমি কি লিখলাম? আল্লাহ ব্যক্তি নির্দেশ করতেছে এই জন্য কি লিখলাম? আর ভিতরে কোনো পরিবর্তন দরকার আছে? তার মানে অনলি যদি কোনো ব্যক্তিবাচক শব্দের পূর্বে বসে সেই অনলি শব্দটা উঠে গিয়ে ওখানে নান বাট শব্দটা ব্যবহার করব। কি ব্যবহার করব? কখন ব্যবহার করব? যখন অনলি বাক্যে দেয়া থাকবে এবং তারপরে কোনো ব্যক্তিবাচক শব্দ থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরেরটা কি হবে? শি ইজ অনলি 12 ইয়ার্স ওল্ড। তাহলে এটা কি হবে? কি হবে? নট মোর দ্যান। কোথায় লিখবো? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে শি ইজ, তারপর কি লিখবো? নট মোর দেন 12 ইয়ার্স। এখানে নট মোর দ্যান লিখলাম কেন? সংখ্যা বুঝালে, কি বুঝালে? তার মানে অনলি শব্দটা যেখানে বসে থাকবে বা অনলি শব্দটা আমরা বাক্যে যেখানেই পাই না কেন, এই অনলি শব্দটা যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে, কোনো সংখ্যাকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে ওই অনলিটা বাক্যে উত্তর লেখার সময় উঠে গিয়ে ওই জায়গায় আমরা নট মোর দেন অথবা নট লেস দেন এই দুইটার যে কোনো একটা শব্দ আমরা এখানে লিখতে। তাহলে অনলি উঠে গেলে দুই ধরনের শব্দ আসতে পারে এখানে, নট মোর দেন অথবা নট মোর দেন অথবা নট লেস দেন। এটার যে কোনো একটা আমরা এখানে লিখতে পারবো যদি সংখ্যাবাচক বুঝায়, অর্থাৎ সংখ্যাকে বুঝায়। কি ক্লিয়ার? পিছনে বুঝতে সবাই? আচ্ছা, এখন অনলি এডুকেশন ইনেবলস আস, এখানে তাহলে কি হবে? নাথিং হবে? নান বাট হবে? নান বাট কেন হবে? এডুকেশন কি, এডুকেশন শিক্ষা কি ব্যক্তিকে নির্দেশ করতেছে? শিক্ষা নিজে শেখে না মানুষ শিক্ষা শিখে? নাথিং বাট। বস্তুর ক্ষেত্রে কি হবে? মনে করো বস্তু কারা? যাদের নিজস্ব কোনো করার ক্ষমতা থাকে না, কি বলো, তাই না? আর যারা নিজেই কোনো কিছু করার সক্ষমতা রাখে, যোগ্যতা রাখে, তারা হলো ব্যক্তি। আর বস্তু হচ্ছে যে যাদের নিজস্ব সক্ষমতা নেই। তাহলে সেই দিক থেকে অনলি এডুকেশনটা ব্যক্তি হবে না বস্তু হবে? কি হবে? বস্তু। তাহলে আমরা অনলির জায়গায় কি লিখবো? কি লিখবো? নাথিং বাট। তাহলে নাথিং বাট education enables us. Nothing but education enables us. যে শিক্ষা ছাড়া কোনোটাই আমাদেরকে সক্ষম করে না। এরপরে অনলি গ্রাজুয়েট ক্যান অ্যাপ্লাই, এটা কি হবে? হ্যাঁ, কি হতে পারে? না, একটু দাঁড়াও, বলো, ব্যাখ্যা দেওয়া শুরু বলো। নট মোর দেন হবে, কেন হবে? মানে গ্রাজুয়েটটা সংখ্যাকে নির্দেশ করতেছে। ও যেটা বলতেছে যে গ্রাজুয়েটটা
গ্রাজুয়েট, আচ্ছা বসার জন্য একটু হাততালি দিই আমরা সবাই। মূল বিষয় হলো যে আমাদের গ্রাজুয়েট শব্দটা একাধারে যেমন সংখ্যাকে নির্দেশ করে, আবার একাধারে ব্যক্তিকেও নির্দেশ করে। পার্থক্য হচ্ছে, খেয়াল করো, গ্রাজুয়েট কারা, মানে গ্রাজুয়েট মানে হচ্ছে কমপক্ষে কত ক্লাস পাস? 15 ক্লাস পাস। কত ক্লাস? ইন্টারমিডিয়েটে পড়ে আরো 3 বছর পাস করলে ডিগ্রি, আর 4 বছর পড়ালেখা করলে হবে অনার্স। তাহলে ইন্টারমিডিয়েটের পরে যদি 3 বছর কেউ লেখাপড়া করে তাহলে কি পাস করবে? সে ডিগ্রি পাস করবে। অথবা 4 বছর কেউ লেখাপড়া করলে অনার্স। তো ডিগ্রি পাস করুক আর অনার্স পাস করুক, এটাকে ইংলিশে বলা হয় গ্রাজুয়েট। কি বলা হয়? যে সে গ্রাজুয়েট পাস করছে। তাহলে মিনিমাম কত ক্লাস পাস করছে সে? কথা বলো, কত ক্লাস? আচ্ছা 15 ক্লাস। কিন্তু এখানে আমি বলছি যে অনলি গ্রাজুয়েট ক্যান অ্যাপ্লাই। ক্যান অ্যাপ্লাই, যখন আমি ক্যান বলছি যে স্নাতক পাসরাই দরখাস্ত করতে পারবে। দরখাস্ত করতে, ভালো করে খেয়াল করো, স্নাতক পাসরাই দরখাস্ত করতে। তাহলে আমি স্নাতক পাস করা ব্যক্তিদেরকে নির্দেশ করছি না সংখ্যাকে নির্দেশ করছি? মানে যখন আমি অ্যাপ্লাই এর কথা বলছি তাহলে অ্যাপ্লাই ব্যক্তি করবে না সংখ্যা করবে? আমি গ্রাজুয়েটের পরে কিন্তু ক্যান্ডিডেট লিখি নাই, লিখছি গ্রাজুয়েট ক্যান্ডিডেট, লিখছি গ্রাজুয়েট পার্সন, লিখছি গ্রাজুয়েট স্টুডেন্ট, লিখছি। গ্রাজুয়েট শব্দটা কিন্তু এখানে ধোঁয়াশার মধ্যে আছে। এটা আসলে ব্যক্তি না সংখ্যাকে নির্দেশ করতেছে, এটা ক্লিয়ার না। আমরা বাক্যের অর্থ পড়ে বুঝলাম, যেহেতু এখানে বলছে ক্যান অ্যাপ্লাই, তার মানে যখন আমি দরখাস্তের কথা বললাম দরখাস্ত করতে পারবে, তখন আমরা বুঝেই নিতে হবে যে দরখাস্ত কারা করতে পারবে, সংখ্যা না ব্যক্তি? কথা বলো, কারা করবে? ব্যক্তি করবে, ঠিক কিনা? তাহলে সেই দিক থেকে এখানে গ্রাজুয়েট শব্দটা কি হবে? ব্যক্তিকে নির্দেশ করবে। সেই দিক থেকে আমরা কি লিখবো? অনলি গ্রাজুয়েট ক্যান অ্যাপ্লাই। তাহলে কি হবে? কথা বলো, কি হবে? নান বাট গ্রাজুয়েট ক্যান। এখন আমি যদি এরকম একটা বাক্য পাই যে she passed only, মনে করে লিখলাম যে she passed only graduate, যে মাত্র গ্রাজুয়েট পাস করছে। মাত্র কি পাস করছে? সে গ্রাজুয়েট। তাহলে এখানে এই অনলি গ্রাজুয়েটটা কি নির্দেশ করতেছে? ব্যক্তি না বস্তু না সংখ্যা? কেন সংখ্যা নির্দেশ করতেছে? কারণ বুঝা যাচ্ছে যে সে মাত্র 15 ক্লাস পাস করছে। কি, কত ক্লাস? সে মাত্র গ্রাজুয়েট হয়েছে, মানে কি সে মাত্র 15 ক্লাস। তাহলে এখানে একই শব্দ গ্রাজুয়েটটা একাধারে একদিক থেকে ব্যক্তিকে নির্দেশ করতেছে, আবার একদিক থেকে কাকে নির্দেশ করতেছে? তাহলে এই যে কখনো যে ব্যক্তিকে নির্দেশ করতেছে, কখনো সংখ্যাকে নির্দেশ করতেছে, এটা কিভাবে আমরা বুঝবো? কথা বলো, কিভাবে বুঝবো? বাক্যের অর্থের উপর নির্ভর করে। কিসের উপর? বাক্যের। তাহলে বাক্যের অর্থ বোঝাটা জরুরি কিনা? আমি যদি বাক্যের অর্থটা ক্লিয়ার বুঝতে না পারি তাহলে আমি কি এটা মানে চেঞ্জ করতে পারবো? কি বুঝতেছো পিছনে আমার কথা? তাহলে আমরা কি বুঝলাম? যেটা যে গ্রাজুয়েট শব্দটা শুধু না, এমন কিছু শব্দ আছে যার পিছনে সংখ্যা লুকায় আছে। কি লুকায় আছে? তুমি বললে যে ডজন খানেক আনেন, তাহলে ডজন খানেক মানে কয়টা? কথা বলো, কয়টা? এক জোড়া দিয়ে, কি দিয়ে? জোড়া দিয়ে। জোড়া মানে কয়টা? তার মানে এখন আমি যদি বলি যে এসএসসি পাস করছে, তার মানে কত ক্লাস পাস করছে? নাম এসএসসি, কিন্তু পিছনের সংখ্যা কয়টা? 10। কি বুঝতেছে আমার কথা? যে শতাব্দী পার করে ফেলছে, তার মানে 10, তাই না? সেঞ্চুরি পাস করছে, তার মানে কি 100। সেঞ্চুরি পার করছে মানে কি? তাহলে সেঞ্চুরির পিছনে কি লুকে আছে? সংখ্যা আছে। তাহলে এমন কিছু শব্দ আমরা বাক্যে পাবো যে শব্দগুলো একাধারে ব্যক্তিকে নির্দেশ করতে পারে, আবার একাধারে সংখ্যাকেও নির্দেশ করতে পারে। এবং এই কারণে আমাদের ওই বাক্যে প্রদত্ত ওই বাক্যটার অর্থ জানাটা জরুরি। কি জানা জরুরি? অর্থ জানা জরুরি। তাহলে আমরা মোটামুটি এই গ্রাজুয়েটের বিষয়টা ক্লিয়ার তো নাকি? পরের বাক্যটা দেখো, she is only in JSC। তাহলে এটা কি হবে? হ্যাঁ, কোথায় লিখবো সেটা? মানে she is not more than in JSC, তাই না? she is not more than in JSC। আচ্ছা, এখন পরের বাক্যটা দেখো, she likes। তাহলে আমরা এই বাক্যের উত্তরটা কি লিখবো? যে she is not more than in JSC, ঠিক আছে? এরপরে she likes only red color, তাহলে কি হবে? she likes। এখন খেয়াল করো ভালো করে, সে পছন্দ করে একমাত্র লাল রং।
একমাত্র কি রং? তাহলে এখানে এই একমাত্রটা তাকে বুঝাচ্ছে না রংকে বুঝাচ্ছে? ভালো করে খেয়াল করো, অনলিটা কাকে বুঝাচ্ছে? তাকে বুঝাচ্ছে না রংকে বুঝাচ্ছে? রংকে বুঝাচ্ছে। তাহলে রংকে যেহেতু বুঝাচ্ছে, রং ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে আমরা তাহলে লিখবো শি লাইকস নাথিং বাট রেড কালার। শি লাইকস নাথিং বাট, তার মানে বাক্যে অনলি অ্যালোন যেখানেই বসুক না কেন, যাকে বুঝাবে তার সামনে নান বাট, নাথিং বাট বা নট মোর দ্যান, নট লেস দ্যান লিখতে হবে। রাজু কি বলছি? যে অনলি অথবা অ্যালোন বাক্যের যেখানেই বসুক না কেন, যাকে নির্দেশ করবে তার সামনে নান বাট, নাথিং বাট অথবা নট মোর দ্যান, নট লেস দ্যান বসবে। যেহেতু এখানে রেড কে নির্দেশ করতেছে, তাহলে রেডের সামনে কি লিখবো? যে শি লাইকস নাথিং বাট রেড। কি বুঝছো? এটা কথা বলো না, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো শি ওয়াজ অ্যালোন ইন দ্য রুম। তাহলে এটা কি হবে? সে রুমে একা ছিল, সে রুমে। তাহলে এটার উত্তর কি হবে? নান বাট হবে। কে রুমে একা? সে, শি। আচ্ছা, তাহলে খেয়াল করো, শি ওয়াজ অ্যালোন ইন দ্য রুম। এই অ্যালোনটা বসছে মাঝখানে, বুঝাচ্ছে কাকে? তার মানে ভালো করে খেয়াল করো, অ্যালোনটা মাঝখানে বসেও নির্দেশ করতেছে কাকে? বাক্যের সাবজেক্টকে নির্দেশ করতেছে। কে রুমে একা? সে রুমে একা। তাহলে এখানে এই অ্যালোনটা যেহেতু শি কে নির্দেশ করতেছে, তাহলে শির সামনে লিখতে হবে। কোথায় লিখতে হবে? মাঝখানে অ্যালোন যেখানে লেখা আছে ওখানে লেখা যাবে না। বুঝতেছো আমার কথা? আমি যদি লিখি যে শি ওয়াজ নান বাট ইন দ্য রুম, হবে? তাহলে নান বাট কথাটা কোথায় যাবে? কার সামনে যাবে? তার মানে হচ্ছে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে অ্যালোন অনলি যে যেখানেই থাকুক না কেন, যাকে নির্দেশ করবে তার সামনে নান বাট, নাথিং বাট অথবা নট মোর দ্যান, নট লেস দ্যান শব্দটা বসবে। তাহলে আমরা এখানে কি লিখবো? নান বাট শি ওয়াজ ইন দ্য রুম। নান বাট শি ওয়াজ ইন দ্য। এই এতটুকু বুঝছো সবাই? কেন নান বাট সামনে আসছে এটা বুঝছো? কথা কেনা? এই আশামণি বলো তো, কেন বসছে নান বাট সামনে? নান বাটটা আমি সামনে লিখবো কেন? আমি তো অ্যালোনের জায়গায়ও লিখতে পারতাম। তুমি বলো বুবলি, বলো কেন নান বাটটা সামনে আসবে কেন? আর জোরে বলো, তোমার ও কথা শুনতেছো, আরো জোরে বলো। এরকম বললাম আমি না আর কিছু বলো? তুমি বলো তো রিয়াদ। হ্যাঁ, মানে অ্যালোন অনলি বাক্যের কোথায় থাকুক, যাকে নির্দেশ করবে, যে ব্যক্তিকে নির্দেশ করুক, যে বস্তুকে নির্দেশ করুক অথবা যে সংখ্যাকে নির্দেশ করুক, তার সামনে সেই নাথিং বাট, নান বাট অথবা নট লেস দ্যান এই শব্দগুলো আসবে। কি ক্লিয়ার সবাই? এরপর আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা বসো। হ্যাঁ, আমরা কিন্তু না, আরো আছে। আমরা কিন্তু এখানে এই নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান, নট লেস দ্যানের 4টা সূত্র আছে। কয়টা আছে সূত্র? আমরা অলরেডি কিন্তু নান বাট আলোচনা করে ফেললাম, নাথিং বাট আলোচনা করে ফেলছি না? নট মোর দ্যান, নট লেস দ্যান আলোচনা হলো না? আরো একটা সূত্র আছে, সেটা এখন আলোচনা করব। আমরা মূলত উদাহরণ থেকে সূত্রে যাচ্ছি। কোথায় যাচ্ছি? মানে সূত্র তো তোমরা জানো, আমি উদাহরণ দিয়ে সূত্রগুলো আলোচনা করে দিতেছি। এই উদাহরণগুলো যদি তুমি পরীক্ষার আগে একবার রিভিশন দিয়ে যেতে পারো, তাহলে তোমার সূত্র এমনি মনে থাকবে। বুঝলে আমার কথা? আমি যতগুলো সূত্র আছে প্রত্যেকটা সূত্রের থেকে আমি এই উদাহরণগুলো নিয়ে আসছি। মানে আমরা এই উদাহরণগুলো প্র্যাকটিস করলেই উদাহরণ থেকে আমরা কোথায় যেতে পারবো? সূত্রে যেতে পারবো। সেটা আমি পরে বলতেছি, খেয়াল করো। তাহলে আমরা এতটুকু পর্যন্ত তো বুঝছি নাকি? এখন আমি যদি বলি যে ইউ উইল ফাইন্ড ইট অনলি ইন ঢাকা। মনে করো এটা 15 নাম্বার, এখানে 14 পরে এটা 15 নাম্বার সিরিয়াল দাও। বাক্যটা বাদ হয়ে গেছে তো, এটা লেখা মানে মিসিং হয়ে গেছে আর কি। দেখো
তাহলে ইউ উইল ফাইন্ড ইট অনলি ইন ঢাকা, যে তুমি এটা একমাত্র কোথায় পাবে, কথা কথা কোথায় পাবে, ঢাকায় পাবে। কিছু জিনিস আছে না, অনেক সময় বলে না যে গায়ে এটা কোথায় কিনছিস, কয় ভাই এটা সারা মানে সারা রংপুর শহর খুঁজে হয়রান হয়ে কিছু কোথাও পাইনি, পরে ঢাকা থেকে আনছি, বলে না, কথা কয় না, বলে কিনা। কিছু মোটরসাইকেল আছে পূর্বে টাকা জমা দিতে হয়, তাই না, জাপান থেকে তারা অর্ডার দিয়ে নিয়ে আসে অথবা ঢাকা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসে। তো এখন অনলি ইন ঢাকা বলছে যে তুমি এটা একমাত্র কোথায় পাবা, ঢাকায় পাবা, অথবা তুমি যদি পাইতে চাও কোথাও পাবা না, ও যে কি যেন কিশোরগঞ্জের যুগির দোকানে গেলে পাবা, এরকম বলে না, কথা বলে কিনা। তো যখন স্থানকে নির্দেশ করবে, ভালো করে শোনো, এই যখন কাকে নির্দেশ করবে, স্থানকে নির্দেশ করবে, তখন এই অনলি শব্দটার পরিবর্তে এখানে বসবে নো হোয়ার বাট, কি বসবে, নো হোয়ার বাট। এটা নতুন আরেকটা পরিবর্তন, যেটা ওই অনলি অ্যালোনের সাথে সম্পৃক্ত। এটা কি এর আগে জানতা তোমরা, কি বুঝতেছো আমার কথা? এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না যে স্থান বুঝাইলে কি হবে, নো হোয়ার বাট লিখতে হবে। তার মানে আমরা এই বাক্যটা যদি উত্তর লিখি তাহলে কি হবে, যে ইউ উইল ফাইন্ড ইট নো হোয়ার বাট ইন ঢাকা। তার মানে আমি যদি এইভাবে সূত্রটা লিখি, দেখো যে অনলি অ্যালন এরপরে যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে হবে কি, নান বাট, তাই না। আচ্ছা, বস্তুকে যদি নির্দেশ করে তাহলে কি হবে, নাথিং বাট। তারপর সংখ্যাকে নির্দেশ করলে কি হবে, নট মোর দেন, অথবা কি হবে, নট লেস দেন। আর যদি স্থানকে নির্দেশ করে তাহলে কি হবে, নো হোয়ার বাট। তাহলে আমরা কটা সূত্র জানলাম, কথা বলো, কটা জানলাম, চারটাই। এতদিন আমরা জানতাম কটা, তিনটা, এই সংখ্যা পর্যন্ত জানতাম, তাই না। তাহলে আমরা এখন জানলাম যে অনলি অ্যালোনের পরে যদি কি থাকে, অনলি অ্যালোনের পরে নাউনও থাকতে পারে, প্রোনাউনও থাকতে পারে। অনলি অ্যালোন যে নাউন, প্রোনাউন অথবা যাকেই নির্দেশ করুক না কেন, সেটা যদি ব্যক্তি হয় তাহলে নান বাট, সেটা যদি বস্তু হয় তাহলে নাথিং বাট, সেটা যদি সংখ্যা হয় তাহলে কি হবে, নট মোর দেন নট লেস দেন হবে। আর সেটা যদি স্থানকে নির্দেশ করে তাহলে কি হবে, নো হোয়ার বাট। আমার মনে হয় যে এই রুলসটা ক্লিয়ার সবাই। আমরা কিন্তু এই যে এতক্ষণ এই চারটে রুলস নিয়ে আলোচনা করলাম এই উদাহরণের, আমি ওই উদাহরণ থেকেই তোমাদের সূত্র দিয়ে দিলাম। পুরো সূত্র মুখস্থ করার দরকার নেই, তুমি শুধু এতটুকু লিখে রাখলেই তোমার মনে পড়ে যাবে, যাবে না। লেখা শেষ হলে আমরা এটা আলোচনা শুরু করবো। ওটা লেখা শেষ, আচ্ছা। এরপরে 8 নম্বর এখানে কি লেখা আছে, উই মাস্ট ডাই, আমরা মরবই, আমরা অবশ্যই মরবো। মরবো কিনা, কথা বলো না কেন, আমরা মরবো কিনা, উই মাস্ট ডাই মানে কি, আমরা অবশ্যই। আচ্ছা, এখন এই বাক্যটাকে কিভাবে নেগেটিভ করবো আমরা, দাঁড়াও, ক্যান নট বাট, ক্যান নট বাট অথবা, তোমরাও কি একমত ওর সাথে, কথা কনা, কথা বলতে টাকা লাগে নাকি, ক্যান নট বাট অথবা হেল্প। আসা ওর জন্য একটু হাততালি দিই সবাই, বসো। তাহলে এখন ক্যান নট বাটে কথা বলবো না, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আচ্ছা, এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। যদি আমি বাট লিখি তাহলে কি হবে, আর হেল্প লিখি কি হবে, এটা জানো, তুমি বলো। হ্যাঁ, কি বলছিলা, না তোমার পিছনে, বলো। মানে বাট লিখলে কি হবে আর হেল্প লিখলে কি হবে, বাট লিখলে আইনজি যুক্ত হবে।
মানে কোনটা লিখলে সেটা, ক্যান নট বাট লিখলে না ক্যান নট হেল্প লিখলে? হেল্প, ক্যান নট। আচ্ছা ধন্যবাদ, বসো। হ্যাঁ তুমি বলো, হেল্প কেন লিখবো? ক্যান নট হেল্প লেখার দরকার আছে? হেল্পের পরে আইএনজি দেওয়ার দরকার আছে? দিলেও হবে না দিলেও হবে? কে বললো এই কথা? রাজু, দিলেও হবে না দিলেও হবে? ক্যান নট বাট, তাই না? আরেকটা আছে ক্যান নট। আচ্ছা ক্যান নট হেল্প, খেয়াল করো, ক্যান নট বাট হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর ক্যান নট হেল্প হলে ভার্বের সাথে। আচ্ছা এখন এই পরিস্থিতিটা কখন হবে? যখন বাক্যে ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এই কটা জিনিস থাকবে। কি কি থাকবে? ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। আরেকটা জিনিস আছে হলো হ্যাড টু। কি আছে? যদি হ্যাড টু থাকে তখন হবে কুড নট বাট। কি হবে? কুড নট বাট অথবা কুড নট হেল্প। কুড নট বাট অথবা কুড নট। তাহলে কুড নট কখন হবে? যখন হ্যাড টু থাকবে। যখন কি থাকবে? কথা বলো, যখন কি থাকবে? বসো, তুমি বসো। তাহলে যখন হ্যাড টু থাকবে, কি থাকবে? যখন হ্যাড টু থাকবে তখন কুড নট বাট অথবা কুড নট হেল্প। আর যখন ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু পর্যন্ত থাকবে তখন আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখতে পারবো। ক্যান নট বাট অথবা ক্যান নট। আচ্ছা তাহলে উই মাস্ট ডাই, এই বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করতে যাই তাহলে কি হবে? উই ক্যান নট, উই ক্যান নট বাট ডাই, উই ক্যান নট বাট অথবা উই ক্যান নট হেল্প ডাই। উই ক্যান নট বাট ডাই অথবা ক্যান নট হেল্প ডাই। তাহলে হেল্প লিখলে আমরা আইএনজি যুক্ত করব কেন? এই ব্যাপারে একটু জানার দরকার আছে না? হেল্প লিখলে কেন আমরা আইএনজি যুক্ত করব, কি জানতে চাও? আচ্ছা খেয়াল করো, আমরা রাইট ফর্ম ভার্বের রুলস এর মধ্যে পড়ছিলাম, মনে আছে? একটু বিশেষ করে বলো যে ক্লাস আছে। আমরা ক্যান নট, তাহলে ওই যে আমরা বলছিলাম যে হেল্পের পরে আইএনজি যুক্ত করব, তাই না? হেল্প তারপরে আইএনজি যুক্ত হবে। হেল্পের পরে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে না। কেন যুক্ত হবে? খেয়াল করো সবাই, যখন একটা প্রিন্সিপাল, আমরা রাইট ফর্ম ভার্বের রুলসের মধ্যে পড়ছিলাম যে একটা প্রিন্সিপাল ভার্বের পরে যদি আরো একটা প্রিন্সিপাল ভার্ব পাশাপাশি বসে তাহলে সেই প্রিন্সিপাল ভার্বটার পূর্বে হয় টু যুক্ত করা যেতে পারে অথবা সেই প্রিন্সিপাল ভার্বটার সাথে আইএনজি যোগ হয়। মনে আছে না? কোথায় ছিল এই রুলসটা? কথা বলে না। আমরা রাইট ফর্ম ভার্বের রুলসের মধ্যে পড়ছিলাম না যে ওখানে বলা ছিল যে একটা প্রিন্সিপাল ভার্বের পরে যদি আরো একটা প্রিন্সিপাল ভার্ব বসে তাহলে দ্বিতীয় প্রিন্সিপাল ভার্বটার সাথে আইএনজি যুক্ত হতে পারে অথবা তার পূর্বে টু যুক্ত হতে পারে। তাহলে আমরা সেই দিক থেকে যেহেতু হেল্পটা হলো প্রিন্সিপাল ভার্ব, এই কারণে আরো একটা প্রিন্সিপাল ভার্ব যদি তার পাশে আসে এই জন্য এর সাথে আইএনজি যুক্ত হবে। কি ক্লিয়ার? আর বাট তো আর প্রিন্সিপাল ভার্ব না, বাট হচ্ছে কনজাংশন। কি? এই কারণে বাটের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে কোনো অসুবিধা নাই। ক্লিয়ার? কথা বলো। তাহলে কেন হেল্পের সাথে আইএনজি হবে এটা ক্লিয়ার তো? এখনো ক্লিয়ার হয় নাই? আচ্ছা আমরা যেটা বলছিলাম যে ক্যান নট হেল্প এরপরে আইএনজি কেন হয়? যেহেতু ক্যান নট হেল্প অর্থাৎ হেল্পটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এটা একটা প্রিন্সিপাল ভার্ব। একটা প্রিন্সিপাল ভার্বের পরে যদি আরো একটা প্রিন্সিপাল ভার্ব বসে তার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে, যেটা আমরা রাইট ফর্ম ভার্বের রুলস এর মধ্যে পড়ছিলাম। মনে আছে না? কিসের মধ্যে পড়ছিলাম? তাহলে সেই দিক থেকে হেল্পটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এটা প্রিন্সিপাল ভার্ব, তো এরপরে যেহেতু আরেকটা ভার্ব বসতেছে এই জন্য সেই ভার্বটার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। আর বাট যেহেতু প্রিন্সিপাল ভার্ব না এই জন্য বাটের পরে কি বসলো? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো। এবং এতে তার মানে যখন আমরা এই ধরনের শব্দ পাবো আমরা সবসময় এটাকে বাট দিয়ে নেগেটিভ করব। কি দিয়ে নেগেটিভ করব?
আমরা রিস্ক নিব না। কি বুঝতেছো আমার কথা? এখন কেন তাহলে যে স্যার আমরা হেল্পটা দিয়ে করবো কেন বা জানবো কেন? হেল্প দিয়েও যে করা যায় এটা আমাদের জানা থাকতে হবে। কেন জানা থাকতে হবে? কারণ পরীক্ষায় তারা যদি হেল্প দিয়ে নেগেটিভ দেয় তাহলে তো সেটাকে তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে, হবে না? এখন লিখলো যে উই ক্যান নট হেল্প ডুইং দিস, এটাকে অ্যাফার্মেটিভ করো। এখন হেল্প দিয়ে যে নেগেটিভ করা যায় এটা যদি আমি না জানি তাহলে অ্যাফার্মেটিভ করতে পারবো? কি বুঝতেছো আমার কথা? যে আমরা হেল্প দিয়েও করা যায় জানলাম, কিন্তু সবসময় আমরা কি দিয়ে করব? বাদ দিয়ে করব, কোনো ধরনের ভেজালের মধ্যে যাব না। তাহলে আমরা মোটামুটি 8 নাম্বারটা বুঝলাম। এরপরে শি ক্যান ফিল ইউর ডিমান্ড, তাহলে ক্যান যেহেতু আছে তাহলে কি লিখতে পারি আমরা এখানে? ক্যান নট বাট ফিল ইউর ডিমান্ডস। আচ্ছা, আই হ্যাভ আ ফিউ মানি, তাহলে কি হতে পারে এখানে? আই হ্যাভ আ ফিউ মানি। যদি বাক্যে এ ফিউ লেখা থাকে এটাকে নেগেটিভ করার ক্ষেত্রে কি লিখতে হবে? নট মেনি। এ ফিউ থাকলে কি হবে? আর মেনি থাকলে নট এ ফিউ। ফিউ থাকলে নট এ মেনি, মেনি থাকলে কি হবে? নট এ ফিউ। আবার মাস থাকলে নট এ লিটল, লিটল থাকলে নট মাস, লিটল থাকলে, তার মানে ফিউ থাকলে কি হবে? নট মেনি। ফিউ থাকলে কি হবে? আবার যদি মেনি থাকে তাহলে কি হবে? নট এ ফিউ। মাস থাকলে কি হবে? নট এ লিটল। আবার লিটল থাকলে কি হবে? নট মাস। এটা একটা আরেকটার পরিপূরক। তার মানে ফিউ এর সাথে মেনির সম্পর্ক আর লিটলের সাথে কার সম্পর্ক? মাসের সম্পর্ক। লিটলটা মূলত যেটা হয় কি ম্যাটেরিয়াল নাউনকে বোঝায়। কাকে বোঝায়? মানে যেটা গণা যায় না, মাপা যায়। লিটল এবং মাসটা সাধারণত ম্যাটেরিয়াল নাউনকে রেফার করে। আর ফিউ আর মেনিটা কাকে নির্দেশ করে? কাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায়। আচ্ছা, হি সামটাইমস কামস হিয়ার, আমরা শেষের দিকে দেখো, হি সামটাইমস কাম হিয়ার, এখানে কামস সামটাইমস কামস লিখছে। সামটাইমস যদি থাকে তাহলে এই ধরনের বাক্যগুলোকে নেগেটিভ করবো কিভাবে? ডু নট, ডাজ নট অথবা ডিড নট অলওয়েজ, তাই না? ডু নট, ডাজ নট অথবা ডিড নট অলওয়েজ। যেহেতু এখানে কামস আছে তাহলে হবে ডাজ নট অলওয়েজ। কি হবে? যে হি ডাজ নট অলওয়েজ কামস হিয়ার, তখন আর কামস হবে না, তখন হবে কাম। আর যদি এখানে কেম লেখা থাকতো তাহলে হয়তো হি ডিড নট অলওয়েজ কাম হিয়ার। আচ্ছা, আই অলওয়েজ রিমেম্বার ইউ, তাহলে এটা কি হবে? অলওয়েজ থাকলে নেভার অথবা নট অফেন্ড, নেভার অথবা, তাহলে আই নেভার, তবে পরের অংশটা, পরের যে ভার্ব বা অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে সেটাকে নেগেটিভ করতে হবে, সরি মানে সেটা বিপরীত অর্থ লিখতে হবে, বিপরীত ওয়ার্ড লিখতে হবে, অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তাহলে আই অলওয়েজ রিমেম্বার ইউ কি হবে? আই নেভার ফরগেট, আই নেভার ফরগেট ইউ। তাহলে আমার মনে হয় মোটামুটি আমরা এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের গুরুত্বপূর্ণ কিছু রুলস আমরা জানলাম। আশা করি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরো কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে, এগুলো ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আলোচনা করব। যারা অনুপস্থিত আছে সবাইকে আসার জন্য বলবা। আশা করি আমরা এই কয়েকদিনের মধ্যে ট্রান্সফরমেশনের বাকি মানে ভয়েস থেকে শুরু করে ডিগ্রি এই সপ্তাহের মধ্যে আশা করি শেষ করতে পারবো। তোমরা যদি একটু হেল্প করো, তোমরা আগেই বাসা থেকে রুলসগুলো দেখে আসবা, তাহলে আমাদের এখানে বুঝতে সহজ হবে। কি ক্লিয়ার সবাই? তো ঠিক আছে, আজকে এখানেই, আগামীকালকে হয়তো আল্লাহর সাথে আবার দেখা হতে পারে। ধন্যবাদ সবাইকে।